আসসালামু আলাইকুম। সবাইকে ব্রাদার সেশন পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, আজকে আমরা নতুন একটা লাইভ নিয়ে আসছি। লাইভে আজকে আমাদের একটি স্পেশাল গেস্ট আছে। তো তার সাথে আমরা তার সফলতার গল্প বা তার অ্যাডমিশনের জার্নিটা শুনবো। তার আগে আমি সবাইকে বলবো বা রিকোয়েস্ট করবো যারা আছি আহ তারা সবাই একটু লাইভটা শেয়ার করবা মাস্ট, বা শেয়ার করবেন। আহ যেন হচ্ছে অনেকের কাছে হচ্ছে লাইভটা পৌঁছায়। আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শিখার জিনিস আছে। আর সবারই ভুল ত্রুটি থাকে, যেমন আমি বা অমুক তমুক যার কথাই বলি না কেন, কেউই কখনো 100% সংশয়পূর্ণ না। ঠিক আছে, আবার কেউই কখনো 100% হচ্ছে ভুলে ভরা না। ঠিক আছে, তো প্রত্যেকটা মানুষের আলাদা স্পেশাল কোয়ালিটি থাকে। ঠিক আছে, তো আমাদের উচিত প্রত্যেকটা মানুষ হিসেবে যে যার যে স্পেশাল কোয়ালিটিটা আছে তার কাছ থেকে সেটা নেয়া, আর আমাদের নিজেদের যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করা। তো অ্যাডমিশন জার্নি একটা লং জার্নি বা একটা হার্ড টাইম কাটে আমাদের এই সময়টাতে, অনেক কিছু এর মধ্যে দেওয়া যায়। বেশিরভাগ সময়টা খারাপ যায়, কারণ যারা সেকেন্ড টাইমে তাদের অবস্থা আরো খারাপ থাকে। আহ যেহেতু নিজে ছিলাম জানি। তো ওভারঅল এই যে জার্নিটা, এই জার্নিটাতে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। ঠিক আছে, এমন না যে হচ্ছে কেউ সেকেন্ড টাইম দিচ্ছ বা যারা ফার্স্ট টাইম দিচ্ছ বা তারা ভাবতে পারো যে না তুমি সব জানো, এরকম না। তো এইটাই, তো আজকে ভাইয়ার কাছ থেকে আমরা শুনবো, ভাইয়ার জার্নি শুনবো। সাথে হচ্ছে টুকটাক আমরাও মাঝে মাঝে আমাদের কিছু কথাবার্তা শেয়ার করবো, এক্সপিরিয়েন্স শেয়ার করবো, যেটা হয়তো বা তোমাদের কাজে লাগতে পারে পারে। যারা 23-24 সেশনে আছো তারা অবশ্যই অবশ্যই লাইভটাকে শেয়ার করবা আর পুরো লাইভটা শুনবা। আমি আবারও বলতেছি, এই লাইভে এমন একটা দুইটা পাঁচটা কথা থাকতে পারে যে কথাগুলো তোমার প্রিপারেশনের গতি অনেক বাড়াই দিতে পারে। বা যে ভাইয়ারা যে ভুলটা করছে, যেমন আমরা দুই ভাই আছি, সাথে আরেক ভাইয়া আছে, ভাইয়ার পরিচয় একটু পরে দিচ্ছি। তো ভাইয়ার লাইফেও কিছু স্ট্রাগল ছিল, ভুল ছিল, সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। তো এগুলো নিয়ে কথা বলবো। সবাইকে লাইভটা শেয়ার করছি, যারা শেয়ার করছি একটু লাভ রিয়াক্ট দিয়ে দিও। ঠিক আছে, আর নতুন ভাইয়া আছে, ঠিক আছে, ওই ভাইয়াও আমার নামের সাথে অনেকটা মিল আছে, যে কাছাকাছি। তো ভাইয়ার জন্য কিছু ভালোবাসা প্রকাশ করতে পারো তোমরা। সো দ্রুত একটু লাইভটা শেয়ার করো, আমরা শুরু করে দেবো এখনই। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই মাহমুদ ভাইরা দেখে উচ্ছ্বসিত। ঠিক আছে, অনেকদিন পর ভাইয়া আসছে। ভাইয়া কালকে ইনশাল্লাহ, সবার আগে একটু ঘোষণা দিই, কালকে সন্ধ্যাবেলা ইনশাল্লাহ ভাইয়া 7টায় না 8টায় দিবেন? সন্ধ্যা 7টায় নিয়ে যাবেন। কালকে দুপুরে ক্লাস, মাহমুদ ভাইয়ের কালকে দুপুরে ক্লাস চাস না হলো কালকে কালকে সন্ধ্যায় ক্লাস চাস? তাহলে জানাতো মাহমুদ ভাইয়েরা কি কালকে দুপুরে ক্লাস না কালকে সন্ধ্যায় ক্লাস? আমি বলতেছিলাম সন্ধ্যায় নিতে, কারণ সন্ধ্যায় একটু দিনে অনেক গরম থাকে, সবাই ক্লাসের জন্য অনেক প্রিপেয়ার থাকে। তো মাহমুদ ভাই কালকে একটা কি করে কেমিস্ট্রি ক্লাস নেবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাহমুদ ভাই কালকে ইনশাল্লাহ কি করবে, কেমিস্ট্রি ক্লাস নেবে। তোমরা একটু জানাও যে কখন তোমরা ক্লাসটা চাও, দুপুরে করবা না রাতে করতে চাও। ওকে, যাই হোক, অনেকদিন পর ভাই আসছে, বাইরে ওয়েলকাম। আমাদের বাসায় ওয়েলকাম জানাইছি আমরা সবাই, ভাইয়ের জন্য দোয়া করো। দুই ভাই আমরা অনেকদিন পর আসছি। ঠিক আছে, ব্রাদার সলিউশনের ফাউন্ডার, কর্ণধার আমাদের বড় ভাই আসছে। ঠিক আছে, যাই হোক, আমাদের গেস্ট যে আছে, আমরা গেস্ট নিয়ে আজকে শুরু করি। সব তোমরা অনেকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাহিম আমাদের হলো যে গেস্ট আছে, ও হলো বর্তমানে কোথায় আছে বা ওর পরিচয় সবকিছু ওকেই দিতে বলতেছি। তো মাহিম, তোর কি আর মাইকটা অন করে তুই তোর পরিচয় গুলো দিস, আর হলো তোর আইডিতে একটু ভিডিওটা শেয়ার করিস। হ্যাঁ, শেয়ার করে তোর পরিচয়টা দে। সবাই একটু তোর পরিচয় গুলো, এখন কোথায় আছিস বা তোর ভার্সিটি কোনটা, কলেজ কোনটা, এগুলো একটু জানা। আচ্ছা ভাই, হ্যাঁ, প্রথমত লাইভটা শেয়ার করছি আলহামদুলিল্লাহ। এবং আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহিম হাসান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মাসি ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল কারমাইকেল কলেজ, রংপুর। এই তো, এদিকে। আচ্ছা, তোর হলো এসএসসি এইচএসসি কত সাল ছিল, মানে সেশন? আমার এসএসসি ছিল 2020, এইচএসসি হচ্ছে 2022। মানে আমি সেকেন্ড টাইম হিসেবে আর কি জাহাঙ্গীরনগরে আছি বর্তমানে। ঠিক আছে, সমস্যা নাই। সেকেন্ড টাইমার। আচ্ছা, ইয়ার জি ভাই, সেকেন্ড টাইম। ভাই ব্রাদারের সম্পর্ক তো আমার জুনিয়র,
জীবনের সাথে অনেকটা মিলে গেছে। স্কুল কোনটা ছিল? স্কুল ঠিক আছে, স্কুল কোনটা ছিল? স্কুল ভাই আমার ছিল প্রহ্লাদপুর স্কুল এন্ড কলেজ, এটা হচ্ছে আপনার রাজেন্দ্রপুরে আর কি, আচ্ছা গাজীপুর। আচ্ছা, তাহলে ভাইয়া হলো বর্তমানে ফার্মেসি ডিপার্টমেন্টে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, পজিশন নবম হয়েছে। সব টপ করা মানুষজন, আমার পাশে আরেকজন আছে উনি ফার্স্ট হয়েছে, আরেকজন আছে উনি হলো নবম হয়েছে। যাই হোক, তো আচ্ছা তোর স্বপ্ন কি ছিল যে যদি একটু বলতে আর কি আমাদের সাথে শেয়ার করতে, বা যারা লাইভটা শুনতেছে, তোর আসলে প্রথম স্বপ্ন কি ছিল, যে মানে কি করার ইচ্ছা ছিল বা কি হওয়ার ইচ্ছা ছিল? তো শুরুতে যদি বলি তাহলে আমার মেডিকেলে ইচ্ছা ছিল। তো ফার্স্ট অফ অল মেডিকেলে দুইবারই হয়নি। আচ্ছা আচ্ছা। মেডিকেলে না হলেও পরবর্তীতে টার্গেট ছিল আমার জাহাঙ্গীরনগরের ফার্মেসি করে, কারণ ফার্মেসিটা একটা মেডিকেল রিলেটেড আর কি। তো যেহেতু স্বপ্ন ছিল মেডিকেল রিলেটেড কোন একটা প্রফেশনে থাকা, তো নেক্সট টার্গেট ছিল আমার জাহাঙ্গীরনগর ফার্মেসি। তো সেই অনুযায়ী আর মেডিকেলে কি তোর ফার্মেসি। মেডিকেলের ফার্স্ট টাইম তোর মানে স্কোর কত ছিল? মেডিকেলে ফার্স্ট টাইম ছিল 58.7 আর কি। এই যে ফার্স্ট টাইম চান্স দিয়ে খারাপ পাই ছিল না, এরপর কারণ বল 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 বল। খারাপ, মূলত খারাপ হওয়ার ওই মেইন কারণ হচ্ছে শর্ট সিলেবাসে পড়ছিলাম, আর আসছিল তো আমাদের ফুল সিলেবাসে কোশ্চেনটা করছিল। আচ্ছা আচ্ছা। এটাই আর কি বেশি একটু ইম্প্যাক্ট ফেলছিল, আর টাইমটাও একটু কম ছিল। আচ্ছা, এই যে ফার্স্ট টাইম চান্স যে হলো না, এরপরে মানে কি মনে হয়েছে আসলে, যে মানে মেডিকেলে যে হলো না, এরপরে নিজেকে আবার কিভাবে কি করছিস? তো ফার্স্ট টাইম যখন অ্যাডমিশনে চান্স না হয় আসলেই খুবই খারাপ লাগে। ওই সিচুয়েশনটাই কি অন্যরকম থাকে। যদিও বা আমাকে পরিবার থেকে অনেকভাবেই সাহায্য করা হয়েছে, পরিবার থেকে কোনো সময় চাপ দেওয়া হয়নি আর কি অ্যাডমিশন রিলেটেড কোনো জায়গায়। তো সেই হিসেবে আমার পারিপার্শ্বিক চাপটা একটু কম ছিল। তারপরও নিজে মনোবলটা একটু ভাঙে পড়ছিল মেডিকেল, কারণ ইচ্ছা ছিল মেডিকেলে পড়ার। তো যেহেতু হয় নাই তখন মনোবলটা অনেকটা ভাঙে পড়ছিল। তারপরও চেষ্টা করছি নিজেকে রিকভার করার, কারণ ভাগ্য তো আল্লাহর হাতে, তাই না? আমি চেষ্টা সেটাই করার সেটাই। করছি, এটাই। ফার্স্ট টাইম অন্য কোথাও পরীক্ষা দিয়েছিলি, মানে বাকি অন্য অন্য কোনো ভার্সিটি বা অন্য কোনো জায়গায়? ফার্স্ট টাইম আমি মেডিকেলে না হওয়ার পরে আর কি খুব ভালো করে যে পড়তে পারছি এরকম না। তো পরীক্ষা দিছিলাম হচ্ছে ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছিলাম। আলহামদুলিল্লাহ মেরিট আসছিল, আচ্ছা আচ্ছা। 6,000-এর ভিতরে ছিলাম আর কি। মেরিট আসছিল, কিন্তু আর কি চান্স হয় নাই। আর আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমি চট্টগ্রামে দিছিলাম। চট্টগ্রামে খুব একটা ভালো করতে পারি নাই, কারণ ওই শিফটে চট্টগ্রামে আবার একটু শিফটে সমস্যা তো, কারণ শিফট ভিত্তিক কোশ্চেন হয় আলাদা, আবার এখান থেকে কম্বাইন নেয়, এখানে একটু ঝামেলা ছিল। ফার্স্ট তারপর টাইম কোথাও হচ্ছে ভর্তি ছিলি না? রাজশাহীতে পরীক্ষা বল। হ্যাঁ, ফার্স্ট টাইম ভর্তি ছিলাম জিএসটি তে 4,176তম ছিলাম। তো হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এগ্রিকালচারে ছিলাম আর কি ফার্স্ট টাইম। যাক, আলহামদুলিল্লাহ। এরপরে কেন মনে হলো যে সেকেন্ড টাইম প্রিপারেশন, মানে ফার্স্ট টাইম ভর্তি হওয়ার পর মানে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য তুই কিভাবে মানে নিজের নতুন করে প্রস্তুত করছিস, বা কি মনে হয়েছে আসলে? আসলে মূলত হয়তো প্রথমেই যেটা বললাম যে আমার মেইনলি টার্গেট ছিল মেডিকেল রিলেটেড একটা জায়গায় থাকার। আসলে রিসার্চের দিকে একটা ইয়া ছিল, আগ্রহ ছিল, রিসার্চ প্লাস হচ্ছে মেডিকেল স্বাস্থ্য সেবা নিয়ে একটা কাজ করার। তো সেই টার্গেট নিয়ে আর কি পরবর্তীতে আবার দ্বিতীয়বার আবার মেইন টার্গেট ছিল মেডিকেলই। তারপরেও মেডিকেলটা কভার করতে পারি নাই, রেজাল্ট ওই গতানুগতিক আগের মতোই খারাপ হয়েছিল। তারপরে জাহাঙ্গীরনগর ডি ইউনিট টার্গেট করলাম, আলহামদুলিল্লাহ এখন ডি ইউনিট ফার্মেসিতে আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমার কি সুখকর নাকি ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা নিয়ে তোর সাথে পরে ডিসকাস করবো নি। যাই হোক, তা আলহামদুলিল্লাহ যে আমরা যদি নর্মালি চিন্তা করি বায়োলজিক্যাল ফ্যাকাল্টি বা সাবজেক্ট হিসেবে যদি চিন্তা করি, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ডেফিনেটলি যদি কয়েকটা বাংলাদেশে ভালো সাবজেক্ট হয় তার মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফার্মেসি অবশ্যই বেস্ট সাবজেক্টের মধ্যে একটা। তো যাই হোক, আমার অনেকে হয়তো জানেন, আমি একটু বলে দিই, যদি আমি ফার্মেসি ডিপার্টমেন্ট পড়ি না বাট বায়োলজিক্যাল ফ্যাকাল্টি নিয়ে কাজ করি। তো তোমরা অনেকে জানো কিন্তু যে আমাদের অনার্সের কোর্স গুলো কিন্তু 4 বছরের থাকে, ঠিক আছে? কিন্তু ফুল কোর্স হিসেবে জাহাঙ্গীরনগরে ফার্মেসি ডিপার্টমেন্টের কোর্সটা কিন্তু 5 বছরের। সো এটার ভ্যালুয়েবল মানে এটার যে মানে প্রাইসটা এটা কিন্তু অনেক বেশি, বা ডিমান্ডটা অনেক বেশি। কেন জাহাঙ্গীরনগর ভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট মানে ফার্মেসি ডিপার্টমেন্ট মোটামুটি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট, বা কেন ভালো বলা হয় মানে মোটামুটি তা থাকে না, যেমন রাজশাহী ইউনিভার্সিটি ল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফার্মেসি, এগুলো কিন্তু খুবই মানে কি বল নাম করা সাবজেক্ট। এই নাম করা হওয়ার পিছনে কিন্তু কিছু কারণ আছে। কারণের মধ্যে যেটা বললাম একটা,
যে অন্যান্য ভার্সিটি গুলাতে ফার্মেসি ডিপার্টমেন্টের কোর্স গুলা 4 বছরের থাকে, অনেকে খুশি হইতে পারো, বাট দেখা যায় এটা চাকরির ক্ষেত্রে বলো বা তোমার জব ইন্টারভিউ বলো বা অনেক কিছুতে তুমি যখন 5 বছরের একটা কোর্স থাকে তোমার কিন্তু ভ্যালুয়েবল অনেক বেশি থাকে ওটার বেশি, বা ওটার তোমার প্রাইসটা অনেক বেশি, যেটা বলছি তোমার ডিমান্ড অনেক বেশি থাকে। ঠিক আছে, তো সেই দিক দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলতে পারো যে আমি ভিতরের খবর তোমার ভাইরা আরো বেশি ভালো জানে, আমি জানি না। সেটা পরে আলাপ। আলহামদুলিল্লাহ, স্বাগতম। এটা সবচেয়ে বড় কথা হচ্ছে জব সেক্টর অনেক ভালো, একটা সাবজেক্টের ডিমান্ড বার হচ্ছে জব সেক্টর, মেইনলি হচ্ছে জব সেক্টরটা উপর বেশি। তো জব সেক্টর বাংলাদেশের প্রেক্ষাপট অনেক ভালো। তুই একটু টাইম বেশি লাগে আমাদের ওখানে, এটা আসলে অনেকেই হয়তো বা কমপ্লেন। এখন আমি যে ইউনিটের জন্য পড়াই, টাইনা টুইনা ভর্তি করাইলাম যে ওইরা চান্স টান্স পাইছে, প্রথমে কখনো বললাম না, পরে শোনা যায় যে অনেক টাইম লাগে। যেমন দেখ, আমি হচ্ছে 17-18 সেশনে ভর্তি হয়েছি, এখন 24 সাল চলে, আমার এখন অনার্স শেষ হয়নি, বাস্তবতাটা বোঝাচ্ছি। তো এই ক্ষেত্রে একটু একটু টাইম লাগে, জব সেক্টর অনেক ভালো, অনেক ভালো জব সেক্টর। আচ্ছা, ওকে, তাহলে আমরা ভাইয়ের কথা থেকে এটাই শিখতে পারলাম, বা এখান থেকে যে আমরা বুঝলাম যে আসলে আসলে দেখা যায় ডি ইউনিটে যারা আমরা চান্স পাই তাদের সবার বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে হচ্ছে মেডিকেল, মেডিকেল থেকে ছিটকা যায় দেন হচ্ছে হচ্ছে হয়তোবা জাহাঙ্গীরনগর, যেহেতু একটা বায়োলজি আর কেমিস্ট্রির উপর মার্ক বেশি, সো এটাতে হয়তোবা আমরা বেশিরভাগই ভালো করে ফেলাই। তো সেই ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হয়েছে, ঠিক না? বা হচ্ছে তুই কিছু তো আলাদা কিছু করছস, বা জাহাঙ্গীরনগর সম্পর্কে জানছো? নাই, মানে তোর যদি একটু রুটিনটা কেমন ছিল বা পড়াশোনা কিভাবে করছি এটা যদি একটু শেয়ার করতি সবার সাথে, বা কিরকম কি রুটিনে ছিল তোর কাছে মনে হয়েছে, বা কিভাবে পড়া ট্রাই করতি বা নিজে কিভাবে পড়াশোনা করছিস এটা যদি শেয়ার করি। মূলত রুটিনের কথা যদি বলি, তাহলে আমি খুব একটা ধরাবাঁধা রুটিনে বিশ্বাস করি না আর কি, ধরাবাঁধা রুটিন নিয়ে করতে পারি না, মেনটেন করা আমার জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি যেটা করতাম মূলত হচ্ছে সকালবেলা অথবা আগের দিন রাতে ইনশাল্লাহ ট্রাই করতাম যে পরের দিন আমি কোনটা করবো, কোন কোন টপিক আমাকে শেষ করতে হবে সেটা একটা শর্ট লিস্টেড করে রাখতাম। দেন সকালবেলা ওই অনুযায়ী পড়াটা শুরু করে দিতাম যাতে আমি কভার করতে পারি পুরো দিনের মতো। এটা আমার মনে হয় যে এই রুটিনটাই সবচেয়ে বেশি উপকৃত হবে স্টুডেন্টরা, একটা টাইম টু টাইম ফিক্স না করে, যেমন সকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত বায়োলজি করবো, এরকম করবো, এইভাবে যদি টাইম বাদে না ধরে তাহলে নিজেকেও একটু রিল্যাক্সে রাখতে পারবে। এবং যদি সে টার্গেটটা রাখে যে আমি কালকে অমুক টপিকের সবগুলো কভার করতে হবে আমাকে, এই টার্গেট নিয়ে যদি কেউ পড়া শুরু করে তাহলে তার পড়ার মানে আমার মনে হয় যে পড়াটা তার বেশি ভালো হবে, ইফেক্টিভ হবে আর কি। আমি এইভাবেই পড়তাম আর কি। মেডিকেলে যে ধরো তোর রেজাল্ট খারাপ হলো, ফার্স্ট টাইম খারাপ হলো, সেকেন্ড টাইম আবার খারাপ হলো মনে হলো, ঠিক আছে, এরপরে মানে এই পারিপার্শ্বিক চাপ গুলা কিরকম ছিল বা পারিপার্শ্বিক অবস্থা কি ছিল, কি তোর ফ্যামিলি বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কিরকম, কি পারিপার্শ্বিক অবস্থা গুলা কেমন ছিল? পারিপার্শ্বিক অবস্থা আসলে চান্স না পাইলে পারিপার্শ্বিক অবস্থা আসলে একটু টাফ হয়ে থাকে, কারণ সবারই একটা এক্সপেকটেশন থাকে যে আমার রিলেটিভ কেউ একজন অবশ্যই ভালো কিছু করবে, মেডিকেলে চান্স পাবে বা একটা প্রায় পাবলিক একটা কোনো ইউনিভার্সিটিতে ভালো জায়গায় চান্স পাবে। এটা আসলে সবারই একটা ইচ্ছা থাকে, তো সবার তো আর সব ইচ্ছাটা পূরণ হয় না। আর আশা ভাঙলে তো অবশ্যই সবারই একটু কষ্ট হয়। তো সবাই যদিও বা ভালোভাবেই বল বল বল। যদিও বা সবাই ভালোর জন্যই আর কি খোঁজ খবর নেয়, একটু জিজ্ঞাসা করে বা কথা কথা অবশ্যই সবাই ভালোর জন্যই বলে যে না তুমি পড়তেছো না হয়তো বা কেন চান্স পাচ্ছ না। কিন্তু মূলত আমরা যখন চান্স পাই না তখন আসলে আমাদের মন মানসিকতা একটু খারাপ থাকে। তারপর আবার যদি পারিপার্শ্বিক থেকে যদি আর একটু কথা শোনা লাগে তখন আর কি একটু বেশি চাপ হয়ে যায় আর কি। তো আমার পক্ষে আর কি আমার ফ্যামিলি থেকে একটু সাপোর্ট ছিল, ফ্যামিলি থেকে সবাই একটু আমাকে রিল্যাক্সই রাখছিল আর কি, কেউ কোনো চাপ দেয় নাই যে তোমাকে চান্স পাইতেই হবে, অমুক জায়গায় চান্স করতে পাইতে হবে, এমন ছিল না আর কি। আর নিজের হ্যাঁ, উপর এটা অনেক বড় তখন তো আবার নিজের উপর দায়িত্বটা চলে আসে, তখন আবার নিজের উপর দায়িত্বটা চলে আসে, যখন কেউ বলে না তখন নিজের উপর দায়িত্ব আসে যে আমাকে এখন কিছু করতে হবে। অবশ্যই সবার একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছাটা আমাকে পূরণ করতে হবে, এটাই আর কি। আচ্ছা, তো এইটা থেকে আসলে শিক্ষাটা অনেক কিছু আছে। এখানে যদি কোনো গার্ডিয়ান থাকে বা যারা সেকেন্ড টাইম আসো, তাদের জন্য হচ্ছে এটা হচ্ছে একটা খুবই একটা নোটিসেবল একটা হচ্ছে কথা বলতে পারি আমি এটা। কারণ হচ্ছে দেখো আসলে প্রবলেম সেকেন্ড টাইমে সবার লাইফে আসে। যেমন আমি আমার কথা যদি বলি, ফার্স্ট টাইমে হয় নাই, সেকেন্ড টাইমে হয় নাই, তাই না? তো মেডিকেলের জন্য যারা আমরা প্রিপারেশন নিচ্ছি, তো এই সময় আসলে অনেক স্ট্রাগলই করতে হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গার্ডিয়ান, যেমন ওর গার্ডিয়ান ওর সাপোর্ট করছে, অনেকেরই গার্ডিয়ান হচ্ছে সাপোর্ট করে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গার্ডিয়ানদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আসলে
সবচেয়ে বেশি যদি কেউ পরিশ্রম করে থাকে বা যদি কারো স্বপ্ন হয়ে থাকে, সেটা কিন্তু স্টুডেন্টটা, সে যদি জেনুইনলি ট্রাই করে থাকে। যেমন আমি মেডিকেলের জন্য ট্রাই করছি, বা মাহিমি যদি মেডিকেলের জন্য ট্রাই করছে, বা আমরা যারা হচ্ছে মেডিকেলের জন্য ট্রাই করি বা যে যে জায়গার জন্য ট্রাই করছি, সেখানে কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রম হয়ে থাকে ওই স্টুডেন্টটারই। ঠিক আছে, তো ডেফিনেটলি চান্স যদি না পায়, তাহলে সবচেয়ে বেশি কষ্ট যদি কারো লাগে থাকে, সেটাও কিন্তু সে তারই লাগার কথা, যদি সে জেনুইন পরিশ্রম করে থাকে। বাট এই সময় যদি তার একটু মেন্টাল সাপোর্ট দেওয়া যায়, ঠিক আছে, ফ্যামিলি, বিশেষ করে ফ্যামিলির কাছ থেকে যদি মেন্টাল সাপোর্টটা পায়, তাহলে আই থিঙ্ক এটা আগে যাওয়ার জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য আসলে ফ্যামিলির কাছে রিকোয়েস্ট থাকবে যে এই সময় সাপোর্ট করা, যদি দেখেন আপনার সন্তান বা আপনার ছেলে মেয়ে তারা অনেস্টলি পরিশ্রম করতেছে। আর যেমন মাহিম বললো যে দায়িত্ব, নিজের দায়িত্ব বোধ বাড়া যায়। ঠিক আছে, তো আসলে এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। এই দায়িত্বটা অনেকের আবার হচ্ছে নিতে পারে না, বা দায়িত্ব বোধ বাড়ে না অনেকে। ঠিক আছে, দেখা গেছে ফ্যামিলি হচ্ছে কিছু বলে নাই, প্রেশার দেয় নাই, ফার্স্ট টাইমে তার হচ্ছে খারাপ হয়েছে, ওই যে তার খারাপ হয়েছে এর কারণে তার মন খারাপ, এর কারণে তার ভাল লাগে না, সে পড়ে না। ঠিক আছে, তো দেখা গেছে যে হ্যাঁ পড়বে, পড়া তো আছে, এরকম নানান কারণে দেখা যায়, বা ডিস্ট্রাক্ট হওয়ার কারণে দেখা যায় আলটিমেটলি সেকেন্ড টাইম ভালো করতে পারে না। তো এটাই আসলে যে লাইগা থাকলে নিজে যদি দায়িত্ব নেওয়া যায়, তাহলে ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব। এটাই তো, এটাই আমরা আমরা যারা আছি 23-24, তারা অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা অ্যাটলিস্ট শিখবো। আর গার্ডিয়ানরা অবশ্যই অবশ্যই আমাদের উচিত, বা আপনার অবশ্যই আপনার সন্তান বা ভাই বোন অবশ্যই কি করবেন, আর যে এই খারাপ সময় যাতে পাশে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, তোরা একটু মানে পিছনের কাহিনীগুলাই বলতে জিজ্ঞেস করতেছি বারবার, এই কারণে, কারণ এই মোমেন্ট গুলো আসলে সবার মধ্যে দিয়ে যায়, যারা ফার্স্ট টাইমে খারাপ হয় বা সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেয়, বা যাদের একটু কোনো জায়গায় চান্স মিস হয়, বা যে জায়গায় যাওয়ার ইচ্ছা সে জায়গায় মিস হয়। তো এই যে ধরো মেডিকেলে তো চান্স হলো না মনে হলো, বা ফার্স্ট টাইমে চান্স হলো না, তো এরপরে কিভাবে নিজের মোটিভেটেড করছিস বা পড়াশোনার জন্য, বা নিজেকে কিভাবে, ধর ফার্স্ট টাইম চান্স হলো না, সেকেন্ড টাইম মেডিকেল হলো না, এরপরে তো জাহাঙ্গীরনগর পরীক্ষাটা হয়েছে, মানে এই যে এই সময়টা এরপরে কিভাবে নিজের মোটিভেশনটা ধরে রাখছিস বা নিজের পড়াশোনাটাকে ধরে রাখছিস, যেটা যদি একটু বলতে। আচ্ছা, শুরুতেই একটা কথা বলি যে আমাদের সবকিছুই নিয়তি আর কি। আমাদের পড়ালেখা তো অবশ্যই 50%, ম্যাক্সিমাম চান্সের ম্যাক্সিমামটাই কিন্তু আল্লাহ তাআলার হাতে নিয়ে, তাই না? আল্লাহ সেটাই। তাআলা যদি আমাকে তৌফিক দেন, অবশ্যই আমি সেখানে চান্স পাবো। আমি যখন পাই নাই চান্স, খুব কষ্ট হয়েছিল। তারপরেও নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে হয়তো বা এর চেয়ে ভালো কিছু আমার জন্য ওয়েট করতেছে। ইনশাল্লাহ আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, হয়তো বা তিনি আমার জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে। আলহামদুলিল্লাহ, এখন আমি অবশ্যই খুশি। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ইনশাল্লাহ আগামীও ভালো যাবে। এখন মোটিভেটেড, এখন নিজেকে কিভাবে রিকভার করা যায়। রিকভার করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল প্ল্যান বি সবার থাকা উচিত। আমি মনে করি প্ল্যান বি থাকা উচিত। কারণ আমি মেডিকেলের প্রিপারেশন নিব, আমি সোললি অবশ্যই টার্গেটেড যে আমি মেডিকেলেই করব, এটা আমার খুবই ইচ্ছা। কিন্তু আসলে আমি যে চান্স পাবো, খুব ভালো করেও যে আমি চান্স পাবো, এটা কিন্তু শিওর না। এটা সব অবশ্যই অনেকটা ভাগ্যের উপর ডিপেন্ডেন্ট। তো প্ল্যান বি সবারই থাকা উচিত। ধরো আমি মেডিকেলের সঙ্গে রিলেটেড আমি খুঁজছিলাম যে মেডিকেলের সঙ্গে রিলেটেড কোনগুলো আছে। মেডিকেলের সঙ্গে রিলেটেড আমি ফার্মাসি পেয়েছি। যাবি ডিউটি? আচ্ছা, ভাইয়ের কথা মনে হয় আটকে গেছে, এটা হয়তো সমস্যা, ও আসতে থাকবে। তবে এটা এটা আমি সবসময় বলি, যেমন হচ্ছে যেমন আমার নিজের চান্স হয় নাই, তো আমি জানি যে আসলে শুধুমাত্র প্রিপারেশন, তুই কি আসছস? আসতে বলছি, শুধুমাত্র প্রিপারেশন ভালো থাকলেই যে চান্স হয়ে যায়, এটা আমি কখনোই বিশ্বাস করি না। আমার হিসেবে আমি সবসময় বলি যে পরিশ্রমের পাশাপাশি সবচেয়ে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ভাগ্য থাকার দরকার। তা আমার হিসেবে পরিশ্রমটা হচ্ছে 40%, 60% হচ্ছে ভাগ্যের ব্যাপার। ঠিক আছে? কারণ তুমি দেখো, তুমি যে ভর্তি পরীক্ষাতে যাও না কেন, সেখানে প্রতিযোগিতা কিন্তু অনেক। তুমি মেডিকেলে যাও, মেডিকেলে দেখা গেছে 1 লাখের উপরে পরীক্ষার্থী, সিট হচ্ছে মাত্র 5300+। তাহলে তুমি দেখো এখানে চান্স না হওয়ার সম্ভাবনাই তো বেশি। বেশি মানে কি, চান্স হবে না, এটা একদম অ্যাজ ইউজুয়াল ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার যে তোমার চান্স হবে না। ঠিক আছে, মাত্র 5300 জনই হবে। ঠিক আছে, তাহলে কত, 5%, 1 লাখ ধরলে, ঠিক আছে, 5%+। তাহলে দেখো বাকি 95%-এর চান্স হচ্ছে না। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এর জন্য প্ল্যান, ভাইয়া যেটা বলছে, প্ল্যান বি থাকা উচিত। যেমন আমার যখন চান্স হইলো না, ঠিক আছে, তখন হচ্ছে কিন্তু প্ল্যান বি ছিল কি, যে জাহাঙ্গীরনগর ডি ইউনিট, বা বিশেষ করে আমাদের সময় তো আলাদা আলাদা ছিল, যেমন হচ্ছে গুচ্ছের যে ব্যাপারটা এরকম ছিল না, তাহলে অনেক ভার্সিটিতে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি ছিল, সেই ফ্যাকাল্টি গুলাকে হচ্ছে ফোকাস করতাম আমি, বা আমরা করছিলাম। ঠিক আছে, তো আই থিঙ্ক তোমরা যারা এবার মেডিকেল দিচ্ছ, এখন যেহেতু গুচ্ছ চলে আসছে, সেই ক্ষেত্রে হয়তো তোমার একটা বাইন্ডিং আছে। ঠিক আছে, বাট কিন্তু এখনো কিন্তু তোমার জন্য সুযোগ কি, যেমন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট,
ঠিক আছে, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুযোগ আছে। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। ঠিক আছে, তোর আটকে গেছিস, তুই মাঝখানে ছিলি, এর জন্য ভাইয়া মাঝখানে গেছে বক বক করলে, এখন তুই বল। আচ্ছা একটু ইন্টারাপ্ট হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, আমি যেটা বলছিলাম যে প্ল্যান বিটা থাকা উচিত। তো আমি আচ্ছা টার্গেট করছিলাম লাইফ সায়েন্সের সাবজেক্ট গুলো, যেহেতু আমার মেডিকেলের সঙ্গে রিলেটেড। আর আমার একটু লাইফ সায়েন্সের দিকে যেহেতু গবেষণার চান্সটা বেশি, আমার একটু ওই দিকে একটু ঝোঁক ছিল। তো আমি তখন টার্গেট করলাম, যেহেতু মেডিকেল হলো না, অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। ভালো সেই বুঝতে অনুযায়ী আমি তখন প্রিপারেশন নেওয়া শুরু করলাম ভার্সিটি। আর মেডিকেলে পড়ার সময় আমি অবশ্য প্ল্যান বি যেহেতু রাখার কথা বললামই, তখন আমি ওইভাবেই পড়ার চেষ্টা করছি, বায়োলজি কেমিস্ট্রি, যাতে ভার্সিটিটাও আমার কভার হয়ে যায়। তো ওই প্ল্যান অনুযায়ী আর কি যখন আমি আগাইছি, তো আমার একটু সুবিধা হয়েছে যেগুলোতে চান্স পাওয়ার জন্য আর কি। বুঝতে পারছি। আচ্ছা, এখন তুই হচ্ছে যখন হচ্ছে মেডিকেল তোর শেষ হয়ে গেল, হইলো না, ঠিক আছে, এর পরবর্তীতে হচ্ছে তুই তো হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য তোর যেহেতু বললি তোর প্ল্যান বি ছিল, কিন্তু জাহাঙ্গীরনগর তো হচ্ছে কিছু ঝামেলা ছিল, যেমন বাংলাতে 4 মার্ক আছে, ইংলিশে 4 মার্ক আছে, আইকিউ 4 মার্ক আছে, তাই না? একজন কমেন্টও করছে, সেটা তুই কি আলাদাভাবে প্রিপারেশন নিছিলি কিনা, সেটা তুই কিভাবে কি করছস, সেই ব্যাপারে যদি একটু বলতি। আচ্ছা, এখন ইংলিশ, বাংলা এবং আইকিউ, এই তিনটার জন্য মূলত আমি কোশ্চেন ব্যাংক ফলো করছিলাম। আর কিছু, আমি যেহেতু আমি কোনো কোচিং করি নাই, তো আমি ফ্রি রিসোর্স ইউজ করছিলাম। ফ্রি রিসোর্সের মধ্যে আমি ইউটিউব থেকে ইংলিশের জন্য তানভীর মাহমুদ ভাইয়ের ক্লাস করছিলাম। আমি যতটুকু আমার ইয়ে আছে, আমি তানভীর মাহমুদ ভাইয়ের বেশ কয়েকটা ক্লাসই করছিলাম। যেমন হচ্ছে ভাই কিছু শর্ট ট্রিকে শিখাইছিল আর কি। মেডিকেলের সময় আমি কিন্তু ক্লাস করছিলাম ভাইয়ের। ভাই আর কি আমাদের ছিল ইয়া আমার ক্লাস করছিলি? জি ভাই, অবশ্যই ঠিক আপনার আছে। ক্লাস আমি করছিলাম, ফার্স্ট টাইমে আমি করছিলাম যখন মেডিকেলে ছিলাম, তখনই মনে করেন ইংলিশের জন্য আমি আপনার ক্লাস আরে করছিলাম। নিজের আর প্রশংসা শুনলেই ভালো লাগে, কেউ আমার ক্লাস করছে এটা শুনলেই তো ভালো লাগে। হ্যাঁ বল, বড় বল। আহ, না, আপনার ক্লাসগুলো অনেক ইফেক্টিভ ছিল। আমি করছিলাম যখন, তখন টেন্স টেন্স রিলেটেড কিছু ছিল, তারপর হচ্ছে আপনার ভয়েস ভয়েস চেঞ্জের শর্ট ট্রিক্স শিখেছিলেন কিছু। কিভাবে এক দেখায় বোঝা যায় যে এই ভয়েস চেঞ্জ, এই চারটা অপশনের মধ্যে কিভাবে কোনটা হবে আর কি। এই টার্মগুলো খুবই হেল্পফুল ছিল। তারপরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান ক্লাসে আমি মনে হয় করছিলাম আচ্ছা যে ভাস্কর্যের ক্লাসগুলো। তারপরে হচ্ছে আরো অন্যান্য স্থপতি, তারপরে সঙ্গীত শিল্পী, এগুলোর ক্লাসগুলো আমি করছিলাম। অনেক আচ্ছা। ইফেক্টিভ ছিল এগুলো। যাক, আলহামদুলিল্লাহ। আমার কোনো ক্লাস করার আহ, সময় নেই, তাহলে তো আমি হতাশ। আয় দাঁড়াও একটু এটাকে, তুই বল আইকিউ নিয়ে বল একটু। আইকিউ নিয়ে অনেকের একটা ভীতি কাজ করে, যে হলো জাহাঙ্গীরনগর আইকিউ তো আসলে জিনিসটা ধর বাংলা ইংরেজি যাই কিছু বল, বা ফিজিক্স, মানে বায়োলজি কেমিস্ট্রি, এগুলো তো আমরা একাডেমিক লাইফ বল, ইন্টারমিডিয়েট লাইফ বল, বা ছোটবেলা পড়ে আসছি। বাট আইকিউ মানে আমি একটা নতুন জিনিস আসে, যেটা হলো ধর কথার কথা, এটা বিসিএস এর ক্ষেত্রে আছে ধর। কিন্তু মানে জাহাঙ্গীরনগর মানে অ্যাডমিশন লাইফে এসে শুধুমাত্র প্রথম মাত্র একমাত্র ভার্সিটি যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকে, যে আইকিউ এর যে ভীতিটা, আইকিউ আসলে কি টাইপের প্রশ্ন আছে, বা এই ক্ষেত্রে তোর মানে কি করছিস তুই, এটা যদি একটু বলতিস। আমি মূলত আইকিউর জন্য যেটা করছিলাম, প্রথমে হচ্ছে আমি জাবি কোশ্চেন ব্যাংক নিয়েছিলাম, কোশ্চেন ব্যাংক অনুযায়ী আর কি প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করতে করতে আর কি আমি দেখছি আইকিউ প্যাটার্নটা কিরকম আসে, কোন কোন প্যাটার্ন গুলো রিপিট আসতেছে। আইকিউ আইকিউ মূলত কয়েকটা প্যাটার্নে বেশি আসে, প্রতি বছরই আসে কয়েকটা প্যাটার্ন। আর কিছু কিছু নতুন 20 থেকে 30% আর কি নতুন দেয় আর কি। ধরেন চারটার মধ্যে একটা বা দুইটা কোশ্চেন এরকম একটু নতুন টাইপের আসে। যেমন আমি যেমন পাইছিলাম, আমার আমার পরীক্ষার সময় একটা আসছিল হচ্ছে সৌরজগতের একটা কোশ্চেন আসছিল, যে দুইটা গ্রহ, একটা একটা বেগ হচ্ছে আরেকটা দ্বিগুণ, তো এটা কি দ্বিতীয়বার কখন মিলিত হবে, এইভাবে একটা কোশ্চেন আসছিল আর কি। তো এটা এটা যেহেতু আমি পড়ি নাই, তো এটা আমি আর কি তখন একটু স্কিপ করছে। মাথা ঘাটাতে হয়েছে। আইকিউটা মূলত হচ্ছে না, স্কিপ করিনি, এটা আলহামদুলিল্লাহ হয়েছে, এটা আচ্ছা পারছিলাম। তো এরকম আর কি নতুন কিছু জিনিস আসবে। আইকিউ যখন আমরা প্র্যাকটিস করব, অবশ্যই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই ফলো করা লাগবে, যে ওই ভার্সিটিতে কি টাইপের আইকিউ কোশ্চেন গুলো করতেছে। দেন আরো অনেক কোশ্চেন আছে, বা আমাদের কোর্স গুলোতে যেরকম আইকিউ ক্লাস গুলো হয়, এই আইকিউ ক্লাস গুলো যদি আমরা করি তাহলে আয়ত্তে চলে আসবে। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, আমরা কতটা প্র্যাকটিস করতেছি, কতটা ধাস কিরকম আসতেছে। এইটাই আসলে আইকিউ তো মাত্র হচ্ছে 4 মার্ক, যেহেতু, ঠিক আছে, তো দেখা যায় যে আসলে মাত্র সাতটা সাতটা থেকে আটটা টপিক আছে। তার মধ্যে কিছু টপিক তো একদম গুণাগাধা আসে, যেমন হচ্ছে সম্পর্কের একটা, প্রায় দেখা গেছে কোনো না কোনো সেটে সম্পর্কের কোশ্চেন মাস থাকে, তো একটা কোশ্চেন আমি এই ফুলাবান বাচ্চা কাচ্চা বল, আইকিউ ক্লাস করছিলি কিনা আমার কোনো।
আচ্ছা, আর আইকিউ এর জন্য তানভীর ভাই আছে, তানভীর ভাই হচ্ছে আমার ক্লাস করছিল এখানে জিজ্ঞেস করতে। আচ্ছা হ্যাঁ, কেউ ফ্রি কমেন্ট যখন করলে রিসোর্স আমি ইউজ করছি আমি না ফ্রি রিসোর্স যখন আমি ইউজ করছি আমি একমাত্র জাভি ডি ইউনিটের জন্য একমাত্র আমি জানতাম শুধু আপনাদের কোর্সই ওবিসিটি কোর্স। তো এখানে যখন জানতাম তখন আহ, আমি আপনার ক্লাসগুলো পাইছি, সেই সময় পাইছি। যেহেতু আমি মূলত এখন হয়তো বা অনেকে মনে করতে পারে যে আমি এটা আহ, বানাই বলতেছি, আসলে বানাই বলা না। আমি আসলে এইচএসসি আমি এইচএসসি লাইভ থেকেই আমি এইচএসসি শুরু থেকেই মূলত আমি ইউটিউব, ফেসবুক এগুলা গ্রুপের বিভিন্ন ধরনের রিসোর্স দিয়ে আমি মূলত নিজের প্রিপারেশন গুলো গুছাইছি। সো যখন আমি জাভি ডি ইউনিট সম্পর্কে যখন আমি ধারণা করছি যে আমি এটাতে পরীক্ষা দিব, এটার প্রিপারেশন নিব, তখন যখন আমি এই ইউনিট সম্পর্কে একটু গুছায় রিসার্চ করছি যে কোথায় কি আছে, তখন আমি আপনাদের আর কি ক্লাসগুলো পাইছি। তো সেখানে আপনার ইংরেজি তারপরে আইকিউ আর সাধারণ জ্ঞান এই তিনটা জিনিস আমি করছিলাম। তানভীর মাহমুদ হাসান ভাইয়ের আমি ক্লাস করছিলাম হচ্ছে কেমিস্ট্রি। ওনার কেমিস্ট্রি মনে হয় জৈব যৌগের ক্লাস করছিলাম কিছু, আমার যেটা মনে আছে। আচ্ছা, আর নিজের প্রশংসা না নেই, অন্যদিকে যাই। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তার মানে বাংলা ইংলিশ আইকিউ এর ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা তোমার বাকি যারা আছে তাদের জন্য একটু বলা, ভাই আর একটু যদি অ্যাড করে পরে করলো। তো আমার হিসেবে যেটা হচ্ছে, তুমি কোচিং করতেও পারো নাও করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার, বাট তোমার উচিত হবে তুমি সবার আগে, তুমি এটা জাহাঙ্গীরনগর না, তুমি যেই জায়গায় অ্যাডমিশন টেস্ট দাও না কেন, সেই জায়গার অবশ্যই কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে তোমার জানা উচিত। ঠিক আছে, তোমার প্রিপারেশন যেমনই থাকুক, প্রিপারেশন যদি ভালো হয় তারপর অবহেলা করা উচিত না কোশ্চেন প্যাটার্নটাকে বোঝা। যেটা এর জন্য টেস্ট পেপার যেটা বলে কি, কোশ্চেন ব্যাংক যেটা বলে, তো কোশ্চেন ব্যাংকটা ফলো করা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক ফলো করলে ডেফিনেটলি তুমি কি পাবা, একটা ওভারঅল ধারণা পাবা যে কেমন কোশ্চেন আসে বা কি আসতে পারে। ঠিক আছে, এটা অনেকের ক্ষেত্রে হইতে পারে, অনেকে এগুলো বুঝতে একটু সমস্যা হয়, তাদের ক্ষেত্রে তুমি যে কোনো একজনের সাহায্য নিতে পারো। এটা তুমি চাইলে আমাদের কাছে দিতে পারো, জাভি ইউনিট নিয়ে আমরা কাজ করি। আজকে এটা আমাদের 5th বছর হবে, আমরা অবভিয়াসলি 5 নিয়ে আসতে যাচ্ছি আর কি। যাই হোক, 4-5 বছরের উপরে ধরে কাজ করি। এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, অসংখ্য প্ল্যাটফর্ম আছে, সবাই কাজ করে। তো তোমার যার ভালো লাগে সেটা দেখতে পারো, সেখান থেকে তুমি হেল্প নিতে পারো। বা যেটা বললাম, নিজে যদি বুঝো তাহলে ডেফিনেটলি তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সবার আগে ফলো করতে পারো। এটা আর আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এই তাহলে পরীক্ষার দিন পরীক্ষা দিছস, ওকে ফাইন, ভালো কথা। তারপর হচ্ছে রেজাল্টটা যে পাইলি, জাবির রেজাল্ট তো পরের দিনই পাওয়া যায়। তো রেজাল্ট পাওয়ার অনুভূতিটা কি, বা তখন ফ্যামিলির অবস্থাটা কি ছিল, বা ওই ব্যাপারটা যদি একটু শেয়ার করতে, তাহলে এই 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 ব্যাপারটা যেন হচ্ছে পোলাপান গুলো বুঝে যে ওই অনুভূতিটা কি হয়, এটা যদি একটু বলতে। আমি মূলত আমার ভালুকা থেকে পরীক্ষা দিয়েছিলাম আমার ভাইয়ের বাসায় থেকে। তো পরীক্ষার হালকা। দিন যখন যাই, হ্যাঁ ভালুকা থেকে। তো আমি মূলত পরীক্ষার দিন যখন আসি জাবিতে পরীক্ষা দিই, আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে মোটামুটি কনফিডেন্স ছিলাম আলহামদুলিল্লাহ যে লিস্টে নাম আসবে ইনশাল্লাহ। এখন যে আমি আচ্ছা টপের দিকে থাকবো এমনটা আমি খুব একটা আশা করছি এমন না, তবে নাম থাকবে ইনশাল্লাহ এরকম একটা আশা করছিলাম। তো আচ্ছা। পরীক্ষা দিয়ে বাসায় গেলাম। ওই দিনই অবশ্য আমাদের রেজাল্ট দিছিল। আমাদের রেজাল্টটা ওই দিনই দিচ্ছে রাত্রে প্রায় 12:30 এরকম এরকম সময় ইউনিটের আমাদের রেজাল্ট রেজাল্টটা দিয়ে বা দিছিল। জাহাঙ্গীরনগরের এই জিনিসটা খুবই ভালো, যে যেই দিন এক্সাম হয়, মানে ওই ইউনিটের এক্সামটা যেদিন শেষ হয়ে যাচ্ছে ওই দিনের ভিতরে রেজাল্টটা হয়ে যায়। এটা খুবই ভালো একটা দিক। হুম। খারাপ দিক অনেক তো আছে, সেটা পরে বলি, আমি আর অনুভূতি শুধু। হ্যাঁ তো ওই দিনই যখন রেজাল্টটা দেয় আমি প্রিপেয়ার ছিলাম না যে রেজাল্টটা আজকে দিবে, এটা আমি প্রস্তুত ছিলাম না। তো আমার ফ্রেন্ডরা আর কি আমার রোল রেজিস্ট্রেশন এগুলো নিয়ে রাখছিল আর কি, যে তারা রেজাল্টটা দেখবে সেজন্য রাখছিল নিয়ে। তো আমি ওটা প্রথমে দেখিনি, রেজাল্ট রেজাল্ট যখন দেয় তখন আমার বন্ধুরা দেখছে, দেখে আমাকে রাত 12টার দিকে টেক্সট করছে যে আহ মাহিম দেখ তুই তো চান্স পেয়ে গেছিস, নবম হয়েছিস। আমার তো প্রথমে বিশ্বাস হচ্ছিল না, খুশিতে আর কি বিশ্বাস হয়নি। পরে অনেকবার দেখছি, প্রায় প্রথমবার ওরা স্ক্রিনশট দিয়ে দিছে, তারপর আমার বিশ্বাস হয় নাই, আমি ভাবছি যে ইডিটেড হয়তো বা। পরবর্তীতে আবারও দেখছি, পরে নিজে নিজে পিডিএফ ডাউনলোড করে দেখছি, ভাইয়াকে দেখাইছি, ভাইয়া ভাবে ওনারা খুশি, আমার ভাইয়া অনেক খুশি হয়েছে যে এত একটা প্রতিযোগিতামূলক একটা ইউনিটে পরীক্ষা দিছিস, আলহামদুলিল্লাহ নবম হয়েছিস। তো আনন্দটা কথায় বোঝানো যাবে না আর কি, অনেক বেশি খুশি হয়েছিলাম আলহামদুলিল্লাহ। চান্স পাওয়াটা বাবা মা অনেক ব্লেসিং। খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চান্স পাওয়াটা ব্লেসিং। আর হলো পজিশন করাটা, এটা মানে আল্লাহ প্রদত্ত একটা মানে কি রহমত, মানে এক স্পেশাল রহমত বলতে পারি। ধরো হলো কথা, আলহামদুলিল্লাহ। তোর নামটা ফার্স্ট যে তুই নবম হয়েছিস, বা ধরো যারা ফার্মেসি ডিপার্টমেন্টে আছিস মোটামুটি প্রত্যেকেই টপ করা 1 থেকে 30-এর মধ্যে বা 40-এর মধ্যে আছিস।
তো এই যে ব্যাপারটা ফার্মেসি নিয়ে পড়ার যে আরেকটা স্বপ্ন, আমি সব কোনো সাবজেক্টে ছোট করতেছি না, মানে স্বপ্ন তো মানুষকে বড়টাই দেখে, ঠিক আছে। হ্যাঁ, অনেকের আবার বায়োকেমিস্ট্রিতে পড়ার স্বপ্ন থাকতে পারে, অনেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন আছে, অনেকের ইভেন বোটানি পড়ার স্বপ্ন আছে, যে ফার্স্ট বোটানি পড়তেছে, পড়তেই পারে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট তারপরে যে ধর তোর স্বপ্ন যদি ফার্মেসি ডিপার্টমেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে তুই একটা পজিশন নিয়ে চান্স পাওয়া, এটা বললাম কি আল্লাহর একটা স্পেশাল রহমত ছাড়া এটা আসলে সম্ভব হয় না। তোর কথা আমার কথা যদি বলো, হ্যাঁ মেডিকেলে চান্স পাইছি, বাট তোদের মধ্যে পজিশন করি নাই, তোরা 1 থেকে 10-এর মধ্যে থাকো, অবশ্যই আলাদা। আমরা চান্স না পাই এই পরে হচ্ছে যে ঠেকার কাম চলতেছে আমাদের আর কি। আচ্ছা যাই হোক, ওইটা না। তো এই যে ব্যাপারটা, এই যে ও যেটা বললো যে ওর যে অনুভূতিটা, হ্যাঁ, ওর যে অনুভূতিটা বা ফ্যামিলির যে অনুভূতিটা হয় চান্স পাওয়ার পর, এই অনুভূতি আমার মনে হয় এর চাইতে, বা তখন যে ফ্যামিলি বা পরিবারের মানুষের মধ্যে যে হাসিটা আসে বা তাদের মুখে যে হাসিটা ফুটে, এটা মনে হয় না কোনো কেউ ফিল করতে পারবে যে চান্স না পাইছে। চান্স পাওয়া ছাড়া এটা কেউ ফিল করতে পারবে না, আই থিঙ্ক। যে আসলে তখন ওই সিচুয়েশনটা কি হয় বা ভিতরে নিজের অনুভূতিটা কেমন হয়। তা আমার মনে হয় যে এই অনুভূতিটা সবারই পাওয়া উচিত, যারা পরিশ্রম করতেছে, তোমরা যারা পরিশ্রম করতেছো 22, 23, 24 যারা আছো। তো এই অনুভূতি তোমরা বুঝবা না, বা আমি বা তোমার মাহিম ভাই বা তানভীর বা যে এরকম চান্স পাইছে, তারা তোমার যেভাবে বুঝাইতে চাক না কেন, তো তুমি যদি চান্স পাও তুমি এটা বুঝতে পারবা এটা। আর তুমি যদি ব্যর্থ হও, এটারও যে ব্যর্থতার যে গ্লানিটা, এটাও তুমি বুঝবা। তো এর জন্য তো তোমাদের জন্য দোয়া, যে সবাই যেন হচ্ছে সাফল্য গাথা বা মণ্ডিত হও, এইটাই। আর সবচেয়ে বড় কথা যেটা, এর জন্য হচ্ছে লাইগা থাকতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে ভাইয়া প্ল্যান বি ছিল, ভাইয়া যেগুলো বললো, এখান থেকে যে এই লাইফটা থেকে আমরা যে কি কি শিখতে পারতেছি, এই ব্যাপারটা একটু বলি আমি। যেমন বললো ওর স্পেসিফিক কোনো রুটিন ছিল না, এই কথাটা। তো এটা অনেকে আবার হচ্ছে রুটিন করে, যার যেমনি ভালো লাগে। আমার কেউ রুটিনের কথা জিজ্ঞেস করলে আমি সবসময় বলি যে রুটিন একটা হচ্ছে, এটা কখনো হচ্ছে ম্যান্ডেটরি কোনো বিষয় না, ঠিক আছে। কেউ রাতের বেলা পড়তে ভালোবাসে, সে সারা রাত পড়ে, ঠিক আছে। কেউ রাতের বেলা পড়তে পারে না, সে 9টা 10টা 10টায় ঘুমায় যায়, সকালবেলা ফজরের আগে উঠে সারাদিন পড়াশোনা করে। তো এক একজনের রুটিন এক এক রকম, ঠিক আছে। এক একজনের পড়ার প্যাটার্ন এক এক রকম, এক একজনের মুখস্থ করার স্টাইল এক এক রকম। তো কেউ কারোটা কপি করার দরকার নাই, তুমি তোমার বেস্ট এফোর্টটা দাও, অটো তুমি ভালো করবা, ঠিক আছে। আর লাইফটা মানেই হচ্ছে তোমার লাইফে সবসময় তুমি সাকসেস হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে। তুমি লাইফ এমন একটা জার্নি, যে জার্নি তুমি সবসময় ব্যর্থ হবে বা তুমি সবসময় হোঁচট খাবা, এটা স্বাভাবিক ব্যাপার। এটা যখন তুমি মাইনা দিতে শিখবা, তখনই তুমি সামনে আগে যেতে পারবা, তখনই তোমার সামনে যে অপরচুনিটি গুলো আছে সেগুলো তুমি হচ্ছে ক্র্যাক করতে পারবা, ঠিক আছে। কারণ তুমি যদি হোঁচট খাওয়ার পর না দাঁড়াইতে পারো, তুমি যদি ভাবো এটাই শেষ, আমার আমি আর পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু তুমি কখনো কি করতে পারবে, সামনে আগে যেতে পারবে না। সো এর জন্য প্ল্যান বি থাকা উচিত। যারা এখন আসো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আসো, যারা মেডিকেল করতেছো, মেডিকেল একদম জান জীবন দিয়ে করো, ঠিক আছে। তখন অন্য কোনো অপশন চিন্তা করা যাবে না, তুমি জাবিটি ইউনিটের চিন্তা এখন করার দরকার নেই, যে তুমি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ। তোমার মাথায় একটাই থাকবে এখন, যে না 100% এফোর্ট দেবো মেডিকেলের জন্য, ঠিক আছে। দেন পরে কি হয় না হয় সেটা দেখা যাবে। তো এরকম তারপরও কিছুটা যেন হচ্ছে থাকে, যে হচ্ছে গুছানো একটা ট্র্যাক থাকে, যেটা তোমার জন্য কি হয়, হেল্পফুল হয়, যদি তুমি হোঁচট খাও, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ইমপারফেক্ট একটা প্রশ্ন করছে যে কি বলে যে বাংলা ইংরেজি আইকিউ। বাংলা ইংরেজি নিয়ে আইকিউ নিয়ে আমি আবারও বলি, যা বিশেষ করে আমি যেহেতু জাভিডি ইউনিট নিয়ে বলতে পারো যে ভাইয়া জাভিডি ইউনিট নিয়ে আপনি তো পড়েন না, বাট আমি যেহেতু মোটামুটি 4-5 বছর ধরে কাজ করি, সো এইটার অভিজ্ঞতা থেকে, আর মেইনলি যেহেতু তোমরা জানো যে ব্রাদার্স সেকশনে যারা আছো, তারা জানো যে ব্রাদার্স সেকশনের আমাদের ওবিসিডি ব্যাচের যে মেইন বাংলা ইংরেজি আইকিউ এর ক্লাসগুলো আমি নেই, ঠিক আছে। সো আমি ওইটুকু বিশ্বাস তোমাদের দিতে পারি যে ওইটার জন্য তোমার আলাদা কোনো প্রিপারেশন আমার বাইরে নেওয়া লাগবে না, মানে আমার ক্লাসের বাইরে নেওয়া লাগবে না। মাহিম যেটা বলতেছিল যে প্রশ্ন দেখলে তুমি একটা ধারণা পাবা, সেইখান থেকে তুমি যদি তোমার একটু সহজ করতে, একই প্রশ্ন ওখানে সলভ করা আছে, বাট আমার ক্লাসগুলোতে আমি আর একটু সহজ হইতে সলভ করি। ধরো একটা আনসার দেওয়া আছে, তুমি বুঝতেছো না ব্যাপারটা, আমি তোমাকে একটু বুঝাই দিব, আমি তোমাকে একটু ধরাই দিব যে কিভাবে তোমার অন্য টাইপের আরেকটা প্রশ্ন আসলে তুমি ওইখানে আনসার করে আসতে পারো। হ্যাঁ, একটা বাংলা, একটা ইংরেজি, একটা আইকিউ হয়তো তোমার কমন করবে না, ওই তিনটার জন্য তোমার চান্স মিস হবে না, ইভেন তোমার পজিশন মিস হবে না। তোমার ভাইয়া যদি ফার্স্ট হইতে পারে, আমার মানে আমি আমার গাইডলাইনে যদি ফার্স্ট হইতে পারে, তার গাইডলাইন থেকে যদি আরো 10টা বা 100টা বা 500টা স্টুডেন্ট চান্স পেতে পারে, আমার বিশ্বাস তোমরাও পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওই যে যেটা বললাম যে তোমার পথ নিজের থেকেও তুমি তৈরি করতে পারো। আর যদি মতো কখনো মনে হয় যে না আমার আরেকটু হেল্প থাকলে আমি অনেক ভালো করবো, সেক্ষেত্রে হলো তুমি আমাদের কাছে বা আমাদের হেল্প নিতে পারো, বা ব্রাদার্স সেকশনের হেল্প নিতে পারো, বা অবিসিডি ব্যাচ 5.0 যেটা সেটা হেল্প নিতে পারো, বা এটার নাম আমরা চেঞ্জ করে এবার সব স্টার বানাই ফেলতে চাচ্ছি। আমাদের স্টুডেন্টরা সব স্টার, এই যে স্টার বইসা আছে, ঠিক আছে, আমরা সব জাভি স্টার বানাই ফেলবো। কারণ আমরা যেহেতু ব্রাদার্স সেকশন থেকে এগ্রি স্টার চালাই, ব্রাদার্স সেকশন থেকে মেডি স্টার চালাচ্ছি, সো আমাদের এবার মোটামুটি প্ল্যান ঠিক আছে যে হ্যাঁ অবিসিডি একটা মায়া, বা কি বলে এটা একটা আবেগ, অবিসিডি থাকবে, ব্রেকেটে সবসময় অবিসিডি থাকবে, বাট এবার আমরা ব্যাচের নামটা হয়তো বা জাভি স্টার করে ফেলবো ইনশাল্লাহ, যারা নতুন আছো।
আচ্ছা, রেজা জিসান বলছে মাহমুদ ভাই বলছিল গ্যামলিং করতে। গ্যামলিং একটা অসাধারণ জিনিস, এটা এখন শিখাবো না, শেষের দিন যায় শিখাবো, ওটা ইনশাল্লাহ অনেক কাজে দেবে। ঠিক আছে, রেজা জিসান ভাইয়ার কথাগুলো শুনতে সেই লাগে। আচ্ছা ঠিক আছে, খালি ভাইয়ের প্রশংসা করলি, আমার প্রশংসা করলি না। আচ্ছা, যে এর ফিটা একটু কম রাখেন তুই এতে, মানে ভাইয়া আব্দুল্লাহ আল মাসুম, তুমি ভাইয়া ইয়েতে পেজে নক করবা। হ্যাঁ, তোমরা যারাই ভর্তি হইতে চাও, যাদের যেই প্রবলেম হোক, টাকা পয়সার প্রবলেম হোক, ফ্যামিলির প্রবলেম হোক, নিজেদের প্রবলেম হোক, পড়াশোনা রিলেটেড হোক, পড়াশোনা ছাড়া লাইফ রিলেটেড হোক, অবশ্যই তানভীর ভাইয়াকে, মাহমুদ ভাইয়াকে অথবা ব্রাদার সেশন পেজ একটা নক করবা। ভাইয়ারা এজ এ ব্রাদার হিসেবে, মানে এজ এ বড় ভাই হিসেবে, এজ এ মেন্টর হিসেবে তোমাদেরকে অবশ্যই মন থেকে হেল্প করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জিসান কই আছে এখন? সবচেয়ে বড় কথা হচ্ছে শুধু আমরা থাকবো না, ইনশাল্লাহ এই যে মাহিম আছে, তো মাহিম ভাইও থাকবে। এরকম এবার যারা চান্স পাইছে সবাই মোটামুটি আমাদের প্ল্যান আছে যে, কারণ হচ্ছে ওরা হচ্ছে এই মানে রিসেন্ট টাইমের যে স্ট্রাগল গুলা ছিল এগুলো সম্পর্কে ভালো আইডিয়া আছে। তো ওদের হচ্ছে একটা টিম থাকবে জাভিদ ইউনিট থেকে, এবার প্ল্যান আছে আমাদের। তো এবার যারা সদ্য চান্স প্রাপ্ত ওদের টিমটাও আমাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ, তোমাদের সবসময় হেল্প করার জন্য। আচ্ছা দেখো রাতুল, এই যে যারা হচ্ছে 23-24 ব্যাচ আছে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে যদি তোর কিছু কথা থাকে বা সাজেশন থাকে সেটা একটু জানাইতে পারোস, জানা একটু। আর তোমাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে যে যে কোনো রিলেটেড বা ভাইয়ার কাছে কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটাও তোমরা কমেন্ট করতে পারো, সেটা আমরা ভাইয়ার কাছে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে তুই একটু জুনিয়রদের উদ্দেশ্যে বা হচ্ছে যারা হচ্ছে সেকেন্ড টাইম আছে, তোর ফ্রেন্ড হয়তো বা সেকেন্ড টাইম দিবে, তুই তো, তোর তো ফ্রেন্ড হবে না, তুই তো সেকেন্ড টাইম হয়ে গেছে, তার জুনিয়রই সব। জুনিয়রদের উদ্দেশ্যে যদি কিছু বল। তো সবার উদ্দেশ্যে আমার প্রথম কথা হচ্ছে যে আমরা যেটারই প্রিপারেশন নিব, যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, তারা যাতে মেডিকেলটাকে খুব সবচেয়ে বেশি ফোকাস করি। যাদের একবারই টার্গেট যে আমি আমার ভবিষ্যৎ প্ল্যানই হচ্ছে আমি মেডিকেলে করব, সো তারা ফার্স্ট টাইম যখনই তারা প্রিপারেশন নিচ্ছে একবারে গুছিয়ে সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নেয়। কোনো জায়গায় যাতে তোমার ল্যাকিংস না থাকে। শর্ট সিলেবাসে কোয়েশ্চেন হলেও তুমি যাতে ফুল সিলেবাসটা করে যাও। আমার প্রথম আমার যেটা এখনো মনে আছে, আমার যে এখনো আফসোস হয় যে আমি ফার্স্ট টাইমে ফুল সিলেবাসটা পড়ে যাইনি। শর্ট সিলেবাস থেকে যে কোশ্চেন গুলো আসছিল আলহামদুলিল্লাহ আমি অ্যান্সার করতে পারছিলাম, বায়োলজি বলেন আর অন্যান্য যেগুলাই হোক। কিন্তু যেগুলো ফুল সিলেবাস থেকে আসছে আমি সেগুলো অ্যান্সার করতে পারিনি, কারণ আমি পড়িনি। আর আমাদের সময়টা একটু টাইমটাও একটু কম ছিল। আর নিজেকে গুছাইতো, যেহেতু আমি বাসায় নিজে থেকে প্রিপারেশনটা নিচ্ছি, তো নিজেকে গুছাইতে একটু সমস্যা হয়েছিল। তোমরা ট্রাই করবা যে গুছিয়ে প্রিপারেশনটা নেওয়া। আর কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা মাস্ট। কোশ্চেন ব্যাংকে কিভাবে কোশ্চেন আসতেছে, বিগত বছরগুলোতে কিরকম কোশ্চেন আসতেছে, এটা অবশ্যই তোমাকে করতেই হবে। এটা যদি না করো তাহলে তুমি চান্স পাওয়াটা তোমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। কারণ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যদি তুমি টপিক অনুযায়ী করতে পারো, তাহলে তোমার প্রিপারেশনটা হবে গুছানো, আর গুছানো প্রিপারেশনে সহজেই ক্র্যাক করা পসিবল। আর এটার জন্য অবশ্যই তোমরা নিজেরা যদি না পারো, অনেকেই, সবার ক্ষেত্রে নিজে নিজে পড়া পসিবল না, সবার ক্ষেত্রে এটা নিজে পড়া পসিবল না। এখন তোমরা হেল্প নিতে পারো, বিশ্বস্ত যে প্ল্যাটফর্ম আছে তোমরা প্ল্যাটফর্ম গুলো থেকে হেল্প নিতে পারো, অথবা তোমরা যদি আমি সবসময় একটা কথা বলি, প্ল্যাটফর্ম বড় কি ছোট এগুলা দেখার চেয়ে কার ক্লাস ভালো লাগতেছে, কোন ভাইয়ের ক্লাসটা আমি বুঝতে পারি, মানে কার থেকে আমি উপকৃত হচ্ছি, এই জিনিসটা দেখা উচিত আমার কাছে মনে হয়। ঠিক আছে, আমরা যে ছোট প্ল্যাটফর্ম হিসেবে সবসময় করি। হ্যাঁ বল 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 ভাই বল। আমি একটা কথা অ্যাড করতে চাই। আমি আমি শুধুমাত্র অ্যাডমিশনের সময় একটাই অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম। তোর কথা আটকে গেছে মাহিম? আচ্ছা, ভাইয়ার কথা মনে আটকে গেছে একটু, ঠিক আছে, নেটে মনে প্রবলেম। আমি একটু কমেন্টে রিপ্লাই এগুলো দেই, কি জানি বলে। রেজা নাইস বলছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ভাই মিস ইউ, তানভীর ভাই মিস ইউ, থ্যাংক ইউ। রেজা নাইস আমাদের খুবই কাছের ছোট ভাই ছিল। নূর মাহফুজ মহান জয়পাল বলছে ভাইয়াদের গাইডলাইনে আমি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জয়পাল তুই একটা পেজে নক দিস তো, একটা লাইক করবি আমরা। এই জয়পাল বা আমাদের স্টুডেন্ট যারা আছো, আমি তোমাদের সবাইকে বলতেছি, যারা জাবিডি ইউনিটের মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্টে আসো, আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে একটা কি বলে আড্ডা সেশন একটা দিব, যেটা আমাদের সফলতার গল্প বলতে পারো। ঠিক আছে, জয়পাল যদি আমার শুধু লাইভটা শুনো তাহলে অবশ্যই তুমি একটা নক করবা আমাকে অথবা তোমার মাহমুদ ভাইকে, পেজে না নক দিয়ে আমাদেরকে নক দিতে পারো। ঠিক আছে, যেহেতু আছো আলহামদুলিল্লাহ। সাদিক শুভ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোপফুলি এই পেজটা অনেক বড় হবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি একদিনে না একদিনে অবশ্যই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একদিনে না একদিন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কিছু করবেন। ভাই শোনা যাচ্ছে এখন? জি ভাই।
আমি যেটা বলতেছিলাম আর কি, নেটওয়ার্কের সমস্যা। আসলে যেটা বলতেছিলাম যে কোন তুমি প্ল্যাটফর্ম কোনটা চুজ করবে এটা মেইন না, মেইন হচ্ছে তোমার কার পড়ানোর স্টাইলটা ভালো লাগে। কারণ আমার সময়ে আমার পড়ানোর স্টাইল ভালো লাগতো এক ভাইয়ের, আমি ওই ভাইয়ের কোর্সটা কিনতে যাচ্ছিলাম, কিন্তু আমার এক বন্ধুর সঙ্গে মিলে আমি অন্য একটা কোর্স কিনছিলাম। তো অন্য একটা কোর্স কিনে আমার যেটা মনে হলো আমি পড়ানোর ধাঁচ বুঝতেছি না, ঠিক আছে, পড়ানোর ধাঁচ বুঝতেছি না, আমার খুব একটা মন বসতেছিল না, এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছিল। আমি এটা এখন আমার খারাপ লাগে যে আমি কেন ওই কাজটা করছিলাম, কিনি নাই কেন ওই কোর্সটা। যাই হোক, তোমরা প্ল্যাটফর্ম কতটা বড় এটা আমার আমার কাছেও ম্যান্ডেটরি না, কিন্তু কতটুকু বুঝাইতে পারতেছে, কার পড়াটা তোমার ভালো লাগতেছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সবাইকে এইটার দিকে ফোকাস দিতে বলবো, আর নিজেকে গুছায় প্রিপারেশন নিতে। যারা ভার্সিটি প্রিপারেশন নিবো ভার্সিটির দিকে ফুল টার্গেট দিয়ে, ফুল ইফোর্টটা দিয়ে প্রিপারেশন নিবো, মেডিকেলের ক্ষেত্রে মেডিকেলের মধ্যে করেই। আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি যেটা বলবো, মেডিকেলের ক্ষেত্রে আমি সেকেন্ড টাইমে যেটা ভুল করছিলাম, আমার ফার্স্ট টাইমে প্রায় শর্ট সিলেবাস ফুললি কভার ছিল। এখন আমি আমার মেডিকেল দেওয়ার পরে আমি ভার্সিটির দিকে শিফট হয়ে যাওয়ায় আমার মেডিকেলের দিকে ফোকাসটা সরে গেছিল। সো আমার পরবর্তীতে কিছুটা গ্যাপ পড়ে যায়, মেডিকেলের যে পড়াটা ছিল সেটা গ্যাপ পড়ে যায়। যারা তোমরা সেকেন্ড টাইম দিবাই, মেডিকেলে সেকেন্ড টাইম দিবাই, এটা তোমরা মাস্ট, তারা পড়াটা কন্টিনিউ করে যাবা, যতই কষ্ট হোক পড়াটা কন্টিনিউ করে যাবা। ধরো তুমি যতটুকু কভার করছিলা, তুমি যদি কয়েকদিন না পড়ো দেখবা তোমার ওই পড়াগুলো তোমার ডাউনফলে চলে গেছে, তুমি ভুলে গেছো। সো আমি বলবো তোমরা যেটা পড়ছো সেটা হালকা করে রিভাইজ দিয়ে নতুন কিছু পড়া শুরু শুরু করে দিবা। আর ইংলিশ জিকেতে সবারই একটু ঝামেলা থাকে মেডিকেলের ক্ষেত্রে, এই জিনিসটা ফার্স্ট টাইমে অনেকেই কভার করতে পারে না, সেকেন্ড টাইমে এটা সবচেয়ে বেশি ফোকাস দিবা। আশা করবো এটা যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য এটা হেল্পফুল হবে। মাঝখানে ইন্টারাপ্ট করি, এইটুকুই। বললাম কারণ হলো মেডিকেল নিয়ে আসলে সত্যি কথা যেটা, আমি মোটামুটি 10 বছর ধরে কাজ করি, বা তোর মাহমুদ ভাই 8 বছর ধরে কাজ করে, বা আমাদের অভিজ্ঞতা যতটুকু, আমি যতটুকু মানে আলহামদুলিল্লাহ এটুকু বলতে পারি যে মোটামুটি সব মেডিকেলেই কোনো না কোনো জায়গায় আল্লাহর মধ্যে স্টুডেন্ট আছে বা জুনিয়র আছে, ঠিক আছে, বা যাদেরকে চেষ্টা করছি যে হেল্প করার, বা সাদা অ্যাপ্রন গায়ে ধরনের স্বপ্নে অবশ্যই সারথি ছিলাম। তো সেইখান থেকে বলতে পারি যে ব্রাদার্স অ্যাসোসিয়েশন কাজ করে। এবার হলো মেডিকেল নিয়ে আমরা একটা কম্বো প্যাক খুলছি, কারণ আমাদের সবসময় আমরা বিশ্বাস করি যে কেউ মেডিকেলে প্রিপারেশন নিলে অন্য জায়গায় চান্স পাবে, এটা চান্স পাবে না, এটা হইতে পারে না। কেউ যদি গুছায় মেডিকেলে প্রিপারেশন নেয় সে মেডিকেলে চান্স পাবে, পাশাপাশি অন্যান্য বায়োলজিক্যাল ফ্যাকাল্টিতে অবশ্যই চান্স পাওয়ার মতো। ইভেন ঢাকা ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটিতে অনেক সময় চান্স ভালো করে আর কি। আমার নিজের ছোট ভাই যেমন গতবার ও ফার্স্ট টাইমে চান্স মেডিকেলে হয় নাই, তো ফার্স্ট টাইমে পরে জাহাঙ্গীরনগর 72তম হইলো, বায়োকেমিস্ট্রিতে ভর্তি ছিল। তো সেকেন্ড টাইম আবার প্রিপারেশন নেওয়ালাম, প্রিপারেশন নেওয়ানোর পরে আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম মেডিকেলে মেডিকেলে পড়তেছে। আমি যে মেডিকেলে পড়াশোনা করছি, আমার ছোট ভাই, আমি হলো M52 ব্যাচ, মানে আমাদের মেডিকেল অনুসারে মেডিকেলে 52তম ব্যাচ, আমার ছোট ভাই হলো 61তম ব্যাচ, আমার 9 বছরের জুনিয়র। পাশাপাশি সে ডেন্টালের পরীক্ষা 1 মাস পরে হয়েছে, উইদাউট এনি কি বলে প্রিপারেশন পরীক্ষা দিয়েছে, তারপরে সলিমুল্লাহ ডেন্টালে চান্স পাইছে, 178তম হয়েছে মেবি। দেন কিছুদিন পরে হলো কি বলে জাহাঙ্গীরনগর ডি ইউনিট পরীক্ষা। এবার বললাম যে আচ্ছা ঠিক আছে তুই পরীক্ষাটা দিয়ে এমনি। তো এই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে দিছে, কোনো ধরনের পড়াশোনা না, লাস্ট দিন বলছিলাম একটু পড়তে, ওই দিনও পড়ে নাই, ঠিক আছে, জাস্ট তার মাহমুদ ভাই একটু বলে দিছে, তারপরে পরীক্ষা দিছে, ওইখানে এইবারও 20তম হয়েছে, মানে মোটামুটি ফার্মেসি ভাই। তোর ব্যাচমেটই হইতো, তোর ব্যাচ মেডিকেল যদি না থাকতো তাহলে হয়তো বা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ব্যাচের হয়তো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটে হয়তো বা ভর্তি হতো। এইটাই বললাম, আমি সবসময় বলি যে আমাদের কম্বো প্যাকটা আমরা এইভাবেই সাজাইছি, বা আমাদের ক্লাসগুলো আমরা এইভাবে সাজাচ্ছি, বা আমরা যেহেতু 3 ভাই, আমি এসি, তোর মাহমুদ ভাই আছে, বা তাহমিদ এবার যেহেতু চান্স পাইছে, পাশাপাশি মেডিকেল আরো কিছু জুনিয়র আছে, তো সবাই মিলে আমাদের একটাই ইচ্ছা, আলহামদুলিল্লাহ যাই যে পরিমাণ স্টুডেন্টই পাই আমি, আমাদের একটাই ইচ্ছা যে আমরা যতজন স্টুডেন্টই পাই আমার সর্বোচ্চটা দিয়া আমি এখান থেকে যাতে বেস্ট একটা রেজাল্ট মানে বের করে নিয়ে আসতে পারি, যে মানুষের স্বপ্নগুলো যাতে পূরণ হয়। আর একটা মানুষের স্বপ্ন পূরণ করার মতো মানে এত বড় সোয়াব, মানে আসলে এটা, মানে আমি এত ভালোবাসা পাইছি স্টুডেন্টদের কাছ থেকে, বা এখনো পাই আলহামদুলিল্লাহ, এটা আমার কাছে মনে হয় একটা অনেক বড় ব্লেসিং। ঠিক আছে, এই যে তোর সাথে আমার যে সম্পর্কটা, হয়তো বা তুই ব্রাদার্স অ্যাসোসিয়েশনের আমার কোনো পেইড স্টুডেন্ট না, বা আমার কাছে ওইভাবে আশ্বাস নাই, কিন্তু তোর সাথে আমার একটা আত্মীয় সম্পর্ক কিন্তু ক্রিয়েট হয়েছে, বা তুই আমার কাছে একটু হলেও মানে তুই আমার কাছে দায়বদ্ধ, বা তোর কাছে একটা মানে সম্মানের জায়গায় আছে যে না ভাইয়ার একটা ক্লাস আমি হয়তো বা দেখছি, বা ভাইয়াকে আমার ভালো লাগছে, তুই যেমন বললি যে ইংলিশের কিছু ক্লাস দেখছিস, তোর অনেক উপকার হয়েছে, বা মাহমুদের কিছু ক্লাস দেখছিস, এই যে ব্যাপারটা, এই যে সম্পর্কটা, আমার জানা অজানা অনেক শুভাকাঙ্ক্ষী এরকম আছে সরাই আছে। ঠিক আছে, হয়তো আমরা প্ল্যাটফর্ম হিসেবে অনেক বড় না, বাট আমি সবসময় একটা কথা বলি যে আমাদের ডেডিকেশন লেভেল, আমি আমার স্টুডেন্ট যারা আছে, আমার স্টুডেন্টরা বলতে পারবে যে তানভীর ভাই একটা কথা বলে সবসময়, যেটা তানভীর ভাই বা মাহমুদ ভাই বা ভাইয়েরা বা ব্রাদার্স সবসময় কলিজা দিয়ে পড়ায়, একদম কলিজা দিয়ে পড়ায়, সত্যি কথা যেটা। ঠিক আছে, তো এই ডেডিকেশনটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখনো আছে। আমি সবসময় একটা কথা বলি, আমার ফার্স্ট ক্লাসের প্রথম দিনের যে ডেডিকেশন, আমার লাস্ট ক্লাসের শেষ দিনের সেম ডেডিকেশনটাই থাকে আলহামদুলিল্লাহ। তো এটা দোয়া রাখিস তোরা, যাতে ইনশাল্লাহ সবসময় এটা করে যেতে পারি, এবং স্টুডেন্টদের মানে ইনশাল্লাহ মানে হালাল ভাবে, সত্যি কথা যেটা, মন থেকে যাতে স্টুডেন্টদের জন্য করে যেতে পারি ইনশাল্লাহ। আচ্ছা
এটা বলতে চাইছিলাম হ্যাঁ বল বল বল। আমি একটু আসলে যে আপনাদের যে কোর্সটার কথা শুনলাম, আমি অবশ্য বিজ্ঞাপন দেখছিলাম, তো কোর্সটা আমার কাছে হেল্পফুল মনে হয়। কারণ আমি যেটা বললাম, প্ল্যান বি থাকা প্রয়োজন, প্ল্যান বি থাকা প্রয়োজন রিলেটেড ক্ষেত্রে। যেমন আপনাদের যে কোর্সটা বললেন কম্বো, মেডিকেল প্লাস জাবিডি, মেডিকেল প্লাস জাবিডি। এখন মেডিকেল এবং জাবিডির প্রিপারেশন কিন্তু প্রায় সিমিলার, খুব বেশি 19-20 না, প্রায় সিমিলার। কিছু কিছু জিনিস খালি একটু হয়তো বা একটু এক্সট্রা পড়া লাগে, যেমন এই আইকিউ আইকিউ আর বাংলা, এটা একটু এক্সট্রা পড়া লাগতেছে, আর হয়তো বা বায়োলজির কিছু একটু ভিতর থেকে একটু ডিটেলসে কিছু পড়া লাগতেছে। এছাড়া এছাড়া কিন্তু প্রায় সিমিলার। এখন কেউ যদি মেডিকেলের প্রিপারেশন যারা নিচ্ছে, তারা যদি এই কম্বোটা নেয়, কম্বোটা যদি নেয়, তাহলে চাবি ডিএল, যেহেতু আমাদের সঙ্গে মাহমুদ ভাই আছে, আলহামদুলিল্লাহ ভাইয়ের ক্লাস আমি করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস নেয় ভাই। যেহেতু একসঙ্গে হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আমার এটাই বলা ছিল ভাই, যে কম্বোটা খুবই আমার মনে হয় যে ইফেক্টিভ, কারণ এটা খুবই রিলেটেড। এখানে এমন না যে খুব 19-20, খুব বেশি এমন না, এখানে 19-20 পার্থক্য। একটু একটু যদি ডিপলি করে নেই, তাহলে আমাদের যাবি ডি পর্যন্ত কমপ্লিট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কমেন্ট করতেছে এটা। তো আরেকটা জিনিস যেটা আমি যেটা বলতে চাইছিলাম, তো তানভীর ভাই রাতে মাহি মনে কথা বললো, তো এবার যেহেতু হচ্ছে জিকেটা একটু হয়তো তোমাদের প্রবলেম হইতে পারে মেডিকেলে যারা আছো, কেন প্রবলেম হইতে পারে এটা তারপর তো গুছাই দিবে, তানভীর আছে, তাহমিদ আছে, আরো ভাইয়ের আছে, তারা গুছাই দিবে। বাট তারপরে একটু ধারণা দেওয়া যে আগে যে ব্যাপারটা ছিল জিকে, ওই ব্যাপারটা ডেফিনেটলি এই অ্যাডমিশন টেস্টটা অ্যাটলিস্ট মেডিকেলে এটা থাকবে না, বাট এটা আমরা ট্রাই করতেছি, এটা গুছাই দিয়ে ইনশাল্লাহ গুছাই দিব। আচ্ছা, তো যেটা হচ্ছে ইয়ে কি বলে মাহিম যেটা বললো, তো মাহিমের এতগুলো কথার কারণে তোমাদের হয়তো অনেকে মনে হইতে পারে যে ভাইয়ার হয়তো এটা বলছে। তো আমি সবসময় একটা কথা বলি যে আমরা সবসময় অনেস্ট থাকার চেষ্টা করি, ঠিক আছে? আমি মাহিমের মতই বলে দিছি যে হচ্ছে তুই যতটুকু আমাদের সম্পর্কে যতটুকু তোর ফিলিংস, তুই জাস্ট ওইটুকুই বলবি, বাড়তি কিছু বলার দরকার নাই। তোর বাড়তি কিছু বলা হয় না, ওর মন থেকে যেটা আসছে সেটাই বলছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু কিছু কমেন্ট করবো। আমি মূলত আমার মন থেকে বলছি আর কি, এই বিষয়টা কোনোভাবেই ভাইদের বলা না, এটা আমি নিজে বললাম ভাইদের কথা শুনে আর কি। আমরা তাহলে বলতেই পারতাম যে ও আমার পেইড বেস্ট স্টুডেন্ট ছিল, আমরা তো প্রথমেই বলি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে অনুভূতিটা শেয়ার করা, সফলতার গল্প হিসেবে, যে আমরা পাশে আমাদের একটা সম্পর্ক ছিল, বা আমাদের একটা কি বলে বলতে পারি যে একটা কানেকশন ছিল, বা ভাই হিসেবে, যে বড় ভাই ছোট ভাই হিসেবে, এইটাই। যদি কেউ কিছু একটা দুইটা কথা যদি কেউ শিখতে পারে, বা কোনো একটা এক্সপিরিয়েন্স যদি কারো কাজে লাগে তোর এক্সপিরিয়েন্স থেকে, বা তোর কোনো একটা কথা থেকে কমেন্টটা বললে চেঞ্জ হয়ে যায়, তাহলে হচ্ছে হয়তো বা তার লাইফটা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, জিসান একটা কমেন্ট করছে, বাকিরাও কমেন্ট করতে পারো। জাবিতে চান্স পাওয়ার আগে আমি একমাত্র মাহমুদ ভাইয়াকে নক দিয়েছিলাম যে ভাইয়া কিভাবে পড়বো। ভাইয়া ওই দিন ভয়েসে রিপ্লাই দিয়েছিলাম, আমি সবসময় ভয়েসে রিপ্লাই দিই। আচ্ছা, ভাইয়ের কথায় সাহস পেয়েছিলাম যে ভাইয়া যেহেতু পারছে আমিও পারবো। পরে চান্স পাওয়ার পর মাহমুদ ভাইয়াকে জানাইছে, অনেক খুশি লাগতেছিল, কারণ ভাইয়ের জুনিয়র হইতে পেরেছে। মেডিকেল না হওয়ার মানে পারিনি, যাই হোক পড়া হয়নি। আচ্ছা, আগের রাত্রে শুধু ইউটিউবে এমসিকিউ ক্লাস করছিলাম, এর মধ্যে ভাইয়ের বায়োলজি শর্ট এমসিকিউ ক্লাস ছিল, অনেক সুন্দর পড়াই মাহমুদ ভাই। থ্যাংক ইউ রে, ধন্যবাদ। আচ্ছা, মাহমুদ ভাই একলা প্রশংসা করলে আমার কোনো ক্লাস টাস করস নাই, আল্লাহ হতাশ। আচ্ছা, জিসান রে তো একটা লাইক করতে পারি আমরা তাহলে। জিসান হচ্ছে তাহলে তুই আবার আরেকটা মাহমুদ ভাইরে নক দিস, ঠিক আছে? তাহলে ওই দিন আচ্ছা আরেকবার হচ্ছে আমরা আড্ডা দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে? আর এই যে তোদের এই যে কখন বেশি ভালো লাগে, যখন হচ্ছে যে এরকম তোদের এই যে জার্নি বা সাকসেসের জার্নিতে যখন অংশীদার হইতে পারছি, বা কিছু একটা করতে পারছি, এই নিউজ গুলো যখন শুনি না, তখন আসলে টিচার হিসেবে মনে হয় যে না, কিছু একটা করতে পারছি, বা একটা আবেগ কাজ করে, একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগা কখন আসলে মানে অন্য কিছু দেওয়া হচ্ছে এটা পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, আমি সবসময় বলি যে যতগুলো প্ল্যাটফর্মে আছে সবগুলো প্ল্যাটফর্মে দেখা গেছে পড়ায় যারা হচ্ছে, বা যে টিচার গুলাই পড়ায়, তো সব ক্ষেত্রেই টাকা একটা বেটার, বা টাকা ছাড়া তো আসলে, বা কোর্স টাকার কারণেই পড়াই, ঠিক আছে, এটা যেমন একটা সত্য, তেমনই হচ্ছে বেশিরভাগ টিচারই আছে তারা হচ্ছে ভিতর থেকে পড়ানোর ব্যাপারটা আসে। তা আমরা যেটা যত যাই হোক না কেন, যেমন আমার পড়াশোনা আছে, আমার তো এমন হয়েছে যে আমার নিজের পড়াশোনা বাদ দিয়ে আমি হচ্ছে ভাবিছি বইরে থেকে হচ্ছে ব্রাদার সেশন চালাইছি। তো যাই হোক, তো এটা আসলে একটা আবেগের জায়গা, তো এইখান থেকে হচ্ছে তোদের জন্য কাজ করা, ঠিক আছে? তো এটা ভালো লাগে আসলে খুব। রেজানা ইস বলছে ফার্মেসি পড়ার জন্য একমাত্র শুধু ব্রাদার সেশনই ক্লাস করেছিলাম,
বাইরে দেখানো গাইডলাইন অনুসরণ করেছিলাম, যদিও পাবলিকে চান্স হয়নি। তবু এখন ফার্মেসিতে পড়ি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। যাক, আর সাকসেসের কোনো সীমারেখা নেই রেজা, ঠিক আছে? ভালো করলে যে কোনো জায়গা থেকে ভালো করা যায়, ঠিক আছে? এটা প্রাইভেট হোক পাবলিক হোক ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? 2 দিন পর তুমি যদি একটা ভালো জায়গায় যাও, তাহলে কেউ তোমার জিজ্ঞাসা করবে না তুমি পাবলিক থেকে আসছো না প্রাইভেট থেকে আসছো। সো সাকসেস যে কোনো জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে? তো আমার বিশ্বাস তুই আরো অনেক বড় কিছু হবি, ভালো কিছু করবি। আচ্ছা, এখনো আমাকে ভর্তি পরীক্ষা দেওয়া লাগছে। আচ্ছা, যাই হোক, এখানে টিকে গেছে শুধুমাত্র মাহমুদ ভাই এবং তানভীর ভাই ক্লাস করে। ধন্যবাদ রে রেজা, নাইস। আচ্ছা, ওকে। তারপর আর কি, আর কি কেমন করছো? আচ্ছা, আর কেউ কমেন্ট আছে? আচ্ছা, এই আহ, টুকটাক অনেক কথা বললাম, ভাইয়ের অনেকগুলো কথা শুনলাম। ভাই আর কি, আর তোরে তো মাঝখানে আটকাই দিছিলাম আমি, আর কি জুনিয়রদের উদ্দেশ্যে আর কি কিছু বলার আছে? আচ্ছা, এই তো প্রায় বলার থাকলে প্রিপারেশনটা ভালো করে নিতে হবে। কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে। আর কোশ্চেন সবসময় মেইন বই থেকেই হয়, সো মেইন বইয়ের উপর ফোকাস সরানো যাবে না। মেইন বই থেকে কোনো সময় গাইড বইয়ে বা অন্য কোনো জায়গায় ফোকাস নেওয়া যাবে না। মেইন বইটা 100% নিজের আয়ত্তে আনতে হবে এবং কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে বুঝতে হবে কোশ্চেন কোন ভার্সিটিতে কিরকম আসতেছে, প্রিভিয়াস ইয়ারে কিরকম আসছে বা কোনো চেঞ্জ আসতেছে কিনা। আর অবশ্যই যদি কোনো জায়গায় কোনো কোর্সে বা কোনো জায়গায় এনরোল থাকি, তাহলে দিনের পড়াটা দিনে কভার করে ফেলতে হবে। অ্যাডমিশন এমন একটা সময় যদি তুমি পড়া একটু জমায় ফেলো, তাহলে পরে আর এই পড়াটার আগ্রহ তুমি পাবো না, শক্তিও তোমার থাকবে না। সো পড়া জমানো যাবে না, দিনের পড়া দিনে কভার করে ফেলতে হবে, পারলে আরো এক্সট্রা করতে হবে। আর রিভাইজ দেওয়াটা মাস্ট, রিভাইজ অবশ্যই দিতে হবে, কারণ আমাদের মেমোরি তো নতুন নতুন জিনিস শিখতে শিখতে পিছনের যেগুলো শিখছি সেগুলো ভুলে যায়। সো রিভাইজের মাধ্যমে সেগুলোকে রিকল করা লাগবে, এটুকুই। আশা আচ্ছা, করি এগুলো করলেই ইনশাল্লাহ। আর ধর্মীয় অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। আর ভাগ্যের প্রতি অবশ্যই বিশেষ রাখা লাগবে। আল্লাহ তাআলা যদি তোমার চান্স না দেয়, অবশ্যই ধৈর্য ধারণ করবো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু আছে সামনে, এটা অবশ্যই বিশ্বাস আল্লাহ রাখা তাআলা লাগবে। আর উত্তম পরিকল্পনা। নিজেকে এটা নিজেকে এটা দিয়ে বোঝাতে হবে আর কি, এটুকুই। আমি সবসময় একটা কথা বলি যে হলো যে একদিনে না, কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ, হবে একদিন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ। ভাইয়ার আসলে তোর অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার বিশ্বাস যে এখান থেকে যদি একটা ছেলে বা একটা যারা জয়পাল জিসান বা আরো যারা আছে আস্তে আস্তে সবাইকে নিয়ে ইনশাল্লাহ লাইভ করবো। হ্যাঁ, আমরা সিরিজ হিসেবে সিরিজ আকারে এটা যাবে আস্তে আস্তে হলো ইনশাল্লাহ। আমার যত স্টুডেন্ট আছে, সেটা হোক পেইড ব্যাচের, হোক হলো ফ্রি ব্যাচের, হোক হলো আমার যে কোনো একটা ক্লাস করা স্টুডেন্ট, সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা অনুভূতি গুলো সবার শুনবো। কারণ এই অনুভূতি গুলো আসলে মানে এই অনুভূতি গুলা কেউ শেয়ার করতে পারে না বা শেয়ার হয় না আসলে। ধরো যারা মেডিকেলে ফার্স্ট হয় সেকেন্ড হয়, তাদের অনুভূতি গুলাই সবাই শুনে, বাট প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু একটা অনুভূতি থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের পিছনে একটা গল্প থাকে। তো আমরা চাই যে আমাদের সবার গল্পগুলা তুলে ধরতে সবার মাঝে, ঠিক আছে? ইনশাল্লাহ যাতে সুন্দর করে আমরা সবার গল্পগুলা সবার সাথে শেয়ার করতে পারি, বা আমাদের মানে সাফল্যর মানে যে বাধাগুলো ছিল কিভাবে উতরাইছে, বা কিভাবে ওই জায়গা থেকে নিজের জায়গাগুলো ঠিক করছে, এই সবকিছু নিয়ে ইনশাল্লাহ। আচ্ছা, তো ওকে আসলে অনেক ধন্যবাদ মাহিম ধরে এই সময়টা দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সার্থকতা বা মাহিমের এতক্ষণ সময় দেওয়া, এটা তখনই সার্থক হবে যদি এখান থেকে একটা দুইটা মানুষের কিছু উপকৃত হয়। তো এটাই। তো আজকের এই লাইভটা হচ্ছে যারা দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং তাদেরকে আমি বলবো যে এখান থেকে তুমি অবশ্যই এই যে টাইমটা তুমি নষ্ট করলা, যে হচ্ছে 40-50টা মিনিট, এখান থেকে যদি তুমি কিছু নিতে পারো বা ভাইয়া যেভাবে বললো তুমি সেভাবে ট্রাই করবা, তুমি তোমার মতো করে ট্রাই করবা। বাট তুমি যদি এই কোনো জায়গায় এই ভাইয়া যে যে কথাগুলো বললো সেই কোনো জায়গায় যদি তোমার কোনো ল্যাকিংস থাকে, সেটা তুমি ডেফিনেটলি কি করবা, সেটা কাভার করার চেষ্টা করবা। ঠিক আছে, তাহলে ওভারঅল সবার জন্য দোয়া, সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আর আমাদের একটা কম্বো ব্যাচ আছে মেডিকেল প্লাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য, সেটাতে ভর্তি হইতে পারো। আর আমাদের অবিসিটি ব্যাচ 5.0, যেটা জাবি স্টার 5.0 হবে এবার, তো সেটাতেও তোমরা অ্যাড হয়ে যাইতে পারো। আর এখন তোমরা যদি সেটাতে অ্যাড হও, তাহলে আমাদের অবিসিটি ব্যাচ 4.0 সকল কিছুর অ্যাক্সেস পাবা, সাথে আমাদের গাইডলাইন তো আছেই। আর আমি যেটা বললাম যে তোমাদের জন্য সুখবর হচ্ছে এইবার যারা চান্স পাইছে 53তম ব্যাচে, ইভেন যারা টপ করছে তাদের একটা টিম ইনশাল্লাহ আমাদের সাথে কাজ করবে, যেটা তোমাদের জন্য প্রতিনিয়তই তোমাদের গাইড করবে ইনশাল্লাহ। তো হয়তো তোমাদের জন্য হেল্পফুল হইতে পারে। ঠিক আছে, তো ওভারঅল সবাই ভালো থাকবা, সবাই আমাদের জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক দোয়া, সবার লাইফে যেন সাকসেস আসে, সবাই যেন হচ্ছে এই যে আজকে অ্যাটলিস্ট আমরা একটা জায়গায় আসছি, এরকম তোমরাও যেন একটা জায়গায় আসতে পারো। ইভেন নেক্সট কিছুদিন পর যেন তোমাদের সাথে এরকম লাইভ করতে পারি, যদিও আমাদের সাথে লাইভ করে এটা কোনো লাইফের গোল না, বাট তোমার লাইফের যে গোল আছে তুমি সেই সাকসেসটাতে যাইতে পারো, সেই দোয়াই তোমাদের জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা। আর নেক্সট লাইভ ইনশাল্লাহ 22 তারিখে আরেকজন ভাইয়া থাকবে বা আপু থাকবে।
তার সাথে আমরা ইনশাল্লাহ আড্ডা দিব। তাহলে হচ্ছে মাহিম, সবাই একটা সালাম দিয়ে বিদায় নিয়ে দে, আমরাও বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, ওকে, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ 22 তারিখে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।